তিনটি শব্দ, অ্যাট ফার্স্ট খয়েজ, দেন ফর, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ট্রাস্ট। সো সাহস, শক্তি এবং বিশ্বাস, এই তিনটি শব্দই পারে সকলকে সামনের দিকে অগ্রসর করতে। বর্তমান সময়ে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে এই তিনটি উপাদানই পারে মুখ্য ভূমিকা রাখতে। হ্যালো স্টুডেন্টস, আবারও মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হলাম তোমাদের মজার ও প্রিয় সাবজেক্ট জীববিজ্ঞান নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসির উদ্দিন সবুজ, প্রভাষক জীববিজ্ঞান। গত ক্লাসের পঠিত বিষয় ছিল জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, মানবদেহের প্রতিরক্ষা অর্থাৎ ইমিউনিটি। আজকেও তারই ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী অংশ থেকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমরা গত ক্লাসে জেনে নিয়েছিলাম প্রথম প্রতিরক্ষা স্তর সম্বন্ধে। প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে যেগুলো ছিল আমাদের ত্বক, লোম, সিলিয়া, সিরুমেন বা রেচন ও জননতন্ত্রের কিছু অংশ। তো আমরা আজকে যেটা জেনে নিব দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্বন্ধে। তো প্রথম প্রতিরক্ষা স্তর যদি কোনো কারণে কোনো অণুজীব বা ব্যাকটেরিয়া অথবা যে কোনো বস্তুকে যখন আমাদের দেহের সংস্পর্শে আসতে বাধা প্রদান করে বা সেই বাধা প্রদানের ক্ষেত্রে যদি ফেল করে, তাহলে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থাটা কার্যকরী ভূমিকা রাখে। তো আজকে আমরা দেখে নেব দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি আছে। তার আগে জেনে নেই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা কি। যখন বাহ্যিক তল ভেদ করে কোনো অণুজীব দেহের অভ্যন্তরে প্রবেশ করে, তখন আমাদের দেহের রাসায়নিক ও কোষীয় যে প্রতিরক্ষা স্তরটা আছে সেটা গড়ে ওঠে, আর এই ব্যবস্থাকে বলা হয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের যে অন্তত 6টি যে নন স্পেসিফিক অংশ আছে সেগুলো আমরা একটু জেনে নিই। অ্যাট ফার্স্ট ফ্যাগোসাইট, সহজাত মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল, এটাকে সংক্ষেপে এনকে সেলস বলা হয়। প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন এবং সর্বশেষ জ্বর বা ফিভার। তো এই অংশগুলো দেখলে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে এই অংশগুলো কার্যকরী ভূমিকা রাখে। তো আমরা এখন এগুলো বর্ণনাগুলো জেনে নিই। তো আমরা এখন ফ্যাগোসাইট কী সেটা যদি জেনে নিই। ফ্যাগোসাইটের স্পেসিফিক সংজ্ঞা হচ্ছে বড় আকারের শ্বেত রক্তকণিকা যা অণুজীব, অন্নকোষ এবং বহিরাগত কণা যা বক্ষণ করে দেহকে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, তাকেই বলা হয় ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটের মধ্যে 2টি কণিকা আছে, 1 নিউট্রোফিল এবং 2 ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ মূলত মনোসাইট থেকে উৎপন্ন। তো মনোসাইটটা পরবর্তীতে ধীরে ধীরে ম্যাক্রোফেজে পরিণত হয়। ম্যাক্রোফেজ কথার অর্থ হচ্ছে ম্যাক্রো মিন্স বড় এবং ফেজ মানে দশা। তাহলে ম্যাক্রোফেজ মানে হচ্ছে আকারে বৃদ্ধি পাবে এবং সেই অণুজীবকে বক্ষণ করে ফেলবে। তো এই দুইটারই উৎপত্তি স্থল হচ্ছে অস্থির মজ্জা থেকে, এবং নিউট্রোফিল যা রক্তের মধ্যে কোনো জীবাণুকে আসতে বাধা প্রদান করে এবং কোনো কোষের মধ্যে কোষীয় যে সুরক্ষার ব্যবস্থাটা সেটা করে ম্যাক্রোফেজ। এই নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ যে প্রক্রিয়ায় জীবাণুগুলোকে ধ্বংস করছে বা বক্ষণ করে ফেলছে বা গ্রাস করে ফেলছে তাকেই বলা হয় ফ্যাগোসাইটস প্রক্রিয়া। তো এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটার মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, ম্যাক্রোফেজ শুধু জীবাণু গ্রাস বা বক্ষণ করাই নয়, এই ম্যাক্রোফেজ পুরনো যে রক্তকণিকা, মৃত টিস্যুখণ্ড অথবা অন্যান্য যে অণুজীবগুলো আছে বা যে কোষীয় উপাদানগুলো, অপ্রয়োজনীয় উপাদানগুলো আছে, তাদেরকে ধ্বংস করে বা তাদেরকে গ্রাস করে ধাঙর হিসেবে কাজ করে। তো এগুলো ধাঙর কোষ হিসেবে কাজ করে। আর ধাঙর বলতে বোঝায় যারা নাকি রাস্তা ঝাড়ু দেয় বা পরিষ্কার করে তাদেরকে ধাঙর বলে। তো ওই হিসেবে এটা হচ্ছে এক ধরনের ধাঙর কোষ। তো এবার আমরা দেখে নেব সহজাত মারণ কোষ সম্বন্ধে। এক ধরনের লিম্ফোসাইট জাতীয় বিশেষ শ্বেত রক্তকণিকা যা টিউমার কোষ এবং নির্দিষ্ট কিছু ভাইরাসে আক্রান্ত কোষের প্লাজমা ঝিল্লিতে বিশেষ কিছু নির্দিষ্ট পরিবর্তন শনাক্ত করতে পারে, তাদেরকে বলা হয় সহজাত মারণ কোষ। আর সহজাত মারণ কোষ এটা মূলত নন স্পেসিফিক, কিন্তু এটা কোনো ফ্যাগোসাইটস পদ্ধতিতে জীবাণু বক্ষণ করে না। অ্যানকে কোষ ফ্যাগোসাইটস নয়, বরং অ্যানকে কোষ রাসায়নিক পদার্থ ক্ষরণ করে নির্দিষ্ট কোষের প্লাজমা ঝিল্লি নষ্ট করে ফেলে। অ্যানকে কোষের আক্রমণে দ্রুত টার্গেট কোষের মধ্যে এক ধরনের রন্ধ্র বা ছিদ্র সৃষ্টি হয় যা নিউক্লিয়াসটিকে ছিন্ন ভিন্ন করে দেয়। তো প্রদাহ, এখন আমরা দেখে নেব প্রদাহ সম্বন্ধে। তো প্রদাহ বা ইনফ্ল্যামেশনটা কি।
আমাদের দেহের যখন কোনো ধরনের জীবাণু আক্রমণ করে ফেলে তখন আমাদের দেহের কোথাও না কোথাও ফুলে যায় অথবা সেখানে ছোট 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 গুঁড়ি কিছু অংশ দেখা যায়, সেগুলোকে আমরা সেগুলো কিছুটা পেইন সৃষ্টি করে। তো এই পেইনটা দেখলে আমরা বুঝতে পারি আমাদের দেহের দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থাটা কাজ করছে। তো দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা বা সেকেন্ড লাইন ডিফেন্সের ক্ষেত্রে আমরা প্রদাহটা একটা অন্যতম একটা অংশ দেখে নিই, কারণ এটা হচ্ছে নন স্পেসিফিকের মধ্যে এটা যে কোনো জীবাণুকে আটকে ফেলে এবং সেই জীবাণুটাকে আমাদের সামনে প্রকাশ করে দেয়। তাহলে এইটার ভিতরে আবার কয়েকটা অংশ আছে, তা আমরা একটু দেখে নিই কী কী অংশগুলো। প্রথম হচ্ছে রুবর, দেন টিউমার, ডলর এবং ক্যালর। মূলত এই চারটি অংশে আমাদের প্রদাহজনিত যে কোনো জিনিস প্রকাশ করে দেয়। তো রিউবর সম্বন্ধে আমরা জেনে নিব। রিউবর হচ্ছে আমাদের দেহের কোনো অণুজীব যখন প্রবেশ করবে সেই স্থানটি লাল হয়ে যায়। তো লাল হয়ে যাওয়াতে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের কোনো জীবাণু প্রবেশ করেছে। টিউমারটা হচ্ছে সেই জীবাণুটা যখন এসে পড়ে সেটা ধীরে ধীরে ফুলে যায়, অর্থাৎ সেই অংশে আমাদের দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থাটা সেটা সেখানে কাজ করতে থাকে, অর্থাৎ সেই অংশটা ফুলে উঠে ধীরে ধীরে ওইখানে যে আমাদের প্রয়োজনীয় যে কোষগুলো আছে সেটা তাকে ঘিরে ফেলে। তো ডলরটা হচ্ছে আমাদের সেই ফুলে যাওয়া অংশটি প্রদাহ সৃষ্টি করতে থাকবে, অর্থাৎ সেখানে আমাদের শরীরে যে ধরনের প্রোটিনগুলো আছে বা অন্যান্য প্রোটিনগুলো এখানে এসে কাজ করতে থাকে, অর্থাৎ সেখানে একটা ব্যথা সৃষ্টি করতে থাকে। অর্থাৎ সেই অংশে আমাদের পেনটা হলে আমরা বুঝতে পারি যে সেই অংশের অণুজীবটা রয়েছে। ক্যালর হচ্ছে সেই অংশটি গরম হয়ে যায়, অর্থাৎ এখানের তাপমাত্রা অন্যান্য অংশের তুলনায় কিছুটা বেড়ে যায়, অর্থাৎ এইখানে রক্তনালীর প্রবাহের ফলে সেখানে আমাদের রক্তের যে তাপমাত্রাটা আছে সেটা একটু স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয়। তো আমরা এখন দেখে নিলাম প্রদাহ সম্বন্ধে। প্রদাহটা হচ্ছে মূলত আমাদের এইটা আমরা দেখলেই বুঝতে পারি যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে এই অংশটাই মূলত আমরা বাহ্যিকভাবে অনুভব করতে পারি যে এই অংশে আমাদের অণুজীবটা রয়েছে। তাহলে প্রদাহ বা ইনফ্লামেশনটাই মূলত হচ্ছে যে আমাদের এই কোনো অণুজীবকে সেটাকে চারটা মাধ্যমে সেটাকে প্রকাশ করা। তো এবার আমরা দেখে নেব কমপ্লিমেন্ট সিস্টেমটা আমাদের দেহের যে 20 ধরনের প্লাজমা প্রোটিন থাকে সেই প্লাজমা প্রোটিন বিভিন্ন গ্রুপে বা রক্তে সংবহিত হয়ে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থার সাথে এই পদ্ধতিটাকে সহায়তা করে। তো এটা এক ধরনের নন স্পেসিফিক এবং স্পেসিফিক দুই ধরনের পর্যায়ের সমন্বয়। এই নন স্পেসিফিক এবং স্পেসিফিক দুই সমন্বয়ে এনকে কোষ বা আমাদের দেহের যে টিউমার কোষ আছে সেগুলাকে ভেঙে, অর্থাৎ আমাদের নিউক্লিয়াসকে ভেঙে ছিন্ন ভিন্ন করে ফেলে। এই নন স্পেসিফিক এবং স্পেসিফিক দুই পর্যায় মিলে আমাদের দেহের যে ম্যাক্রোফেজ অর্থাৎ নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজের সমন্বয়ে আমাদের দেহের যে টিউমার কোষ আছে সেগুলোকে চিনিয়ে দেয় বা জীবাণুকে ভক্ষণ করে এবং রক্ত প্রবাহ ঘটিয়ে সেই অংশে নিউক্লিয়াসকে ছিন্ন ভিন্ন করে ফেলে। তো এবার আমরা দেখে নিই ইন্টারফেরন। তো ইন্টারফেরন হচ্ছে ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে ভাইরাসের বংশবৃদ্ধি ব্যাঘাত ঘটাতে যে আক্রান্ত কোষ থেকে বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন বা ক্ষরিত হয় তাকেই বলা হয় ইন্টারফেরন। আর ইন্টারফেরন ব্যাপিত হয়ে বিস্তৃত হয়ে আশেপাশের যে সুস্থ কোষ আছে সেখানে ছড়িয়ে পড়ে। তো ওই সব কোষের মধ্যে বা কোষের ঝিল্লিতে যুক্ত হয় এবং সুস্থ কোষগুলোকে এক ধরনের প্রোটিন সংশ্লেষে উদ্দীপ্ত করে, ফলে ভাইরাসের ক্ষেত্রে অন্য কোষের সুরক্ষিত কোষগুলোকে আক্রমণ করা সেক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। আর ইন্টারফেরন ক্ষরণের ফলে এটা এক ধরনের নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা আমরা বলতে পারি। ভাইরাসের বংশবৃদ্ধির জন্য যেহেতু জীবিত কোষের প্রয়োজন হয় তাই সজীব কোষগুলোকে দ্রুত সাড়া দেয়। এই সাড়া প্রদান করে ইন্টারফেরন ব্যবস্থাটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে সুরক্ষা প্রাচীর গড়ে তোলে। সেকেন্ড লাইন ডিফেন্সের ক্ষেত্রে আমরা সর্বশেষ যে অংশটি আছে অর্থাৎ জ্বর বা ফিভার সেটা সম্বন্ধে আমরা জেনে নিই। তো জ্বর কি? সাধারণত আমরা জানি আমাদের দেহের তাপমাত্রা একটু বেড়ে গেলে আমরা তাকে জ্বর বলে থাকি। তো
এটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র। অর্থাৎ কেন এটা অস্ত্র বলছি, কারণ আমাদের জ্বর হলে আমরা বুঝতে পারি যে আমাদের দেহে কোনো না কোনো অণুজীব বাসা বেঁধেছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের তাপমাত্রা যে আমাদের যে স্বাভাবিক যে তাপমাত্রা অর্থাৎ 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, অর্থাৎ যদি আমরা সেলসিয়াসে বলি তাহলে হচ্ছে 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে যদি বেশি হয় তাপমাত্রাটা, তাহলে তাকে আমরা জ্বর বা ফিভার বলে থাকি। তো এইটা এক ধরনের ম্যাক্রোফেজ, যখন নাকি ম্যাক্রোফেজ ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বহিরাগত কোনো বস্তুকণাকে শনাক্ত করবে অর্থাৎ চিনে ফেলবে এবং তাকে আক্রমণ করবে, তখন সেক্ষেত্রে রক্ত প্রবাহে পাইরোজেন নামক পলিপেপটাইড ক্ষরণ করে। আর এই পাইরোজেন আমাদের মস্তিষ্কের 3টি পার্ট আছে, অর্থাৎ আমাদের মস্তিষ্কের অগ্রমস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস অর্থাৎ সর্বশেষ স্তরে এটার একটা বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে উচ্চ তাপমাত্রায় নির্ধারণ করে। আর আমাদের দেহের মাঝে ধরনের জ্বর হচ্ছে 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট। তো জ্বর আমাদের কোনো সাধারণ কোনো রোগ নয়, জ্বর হচ্ছে এটা কোনো ক্ষতিকর কিছুও নয়। জ্বর সাধারণত এক ধরনের রোগের উপসর্গ মাত্র। তবে কিছু কিছু জ্বর আছে, যেমন চিকুনগুনিয়া বর্তমানে যেটা আমরা বেশি দেখছি বিগত কয়েক বছর ধরে, এছাড়া ডেঙ্গু জ্বর বা ম্যালেরিয়া, এইগুলো ক্ষতিকর জ্বর। কিন্তু এছাড়া এমনি স্বাভাবিক নর্মাল জ্বরগুলো আমাদের দেহে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা তারই একটা বহিঃপ্রকাশ মাত্র। তাছাড়া কিছু কিছু জ্বর আছে দুদিনে বেশি স্থায়ী হয় না, অর্থাৎ আমাদের দেহের 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলেই তখন চিকিৎসকের পরামর্শ আমরা নিতে হবে। তো এখন আমরা জেনে নিই ফ্যাগোসাইট সম্বন্ধে। তো আমরা আগে জেনে নিয়েছিলাম যে ফ্যাগোসাইট কি। ফ্যাগোসাইটস যে প্রক্রিয়া বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা দেহ রক্ষার অংশ হিসেবে বিভিন্ন ধরনের ক্ষণপথ সৃষ্টি করে সেই জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে বা গ্রাস করে ফেলে, এবং অন্যান্য যে মৃত কোষগুলো আছে মানে টিস্যু কোষ যেগুলো মৃত, এবং অন্যান্য যে বহিরাগত যে কণাগুলো আছে সেগুলোকে গ্রাস বা ভক্ষণ করে ফেলার যে ভক্ষণ করে আমাদেরকে দেহকে যে সুস্থ রাখছে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। এগুলো আবার 7টি ধাপ আছে। তো 7টি ধাপের আমরা এখন দেখে নিব ধাপগুলো কি কি। মাইক্রোসাইটের সক্রিয় হওয়া, অণুজীব ভক্ষণ, ফ্যাগোজম সৃষ্টি, ফ্যাগোলাইসোজম সৃষ্টি, ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণ ও পাচন, অপাচ্য অংশসমূহ ব্যাকটেরিয়ার অবশেষ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশন। তো আমরা এখন জেনে নিই যে কীভাবে এগুলো হয়। ম্যাক্রোসাইটের যে সক্রিয় হওয়া, ম্যাক্রোসাইট অর্থাৎ যেটা নাকি আকারে বৃদ্ধি পায়, অর্থাৎ বৃদ্ধি পাওয়া অংশগুলা আমাদের যে আমাদের দেহের মধ্যে যে উৎপন্ন যে হিস্টামিন বা গ্ল্যাভিনস ইত্যাদি যে রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলোকে উদ্দীপ্ত করে এবং একটা কৈশিক নালীর যে প্রাচীর ভেদ করে ক্ষতস্থানের দিকে ধাবিত হয়। তো এইভাবে যে প্রক্রিয়াটাকে বলা হয় কেমোট্যাক্সিস, অর্থাৎ শুধু ক্ষতস্থানের দিকে সেগুলো জড়ো হতে থাকে। এরপরে আসে অণুজীব ভক্ষণ। অণুজীব ভক্ষণটা কি, যে 0.01 সেকেন্ডের মধ্যে কোনো ব্যাকটেরিয়াকে ক্ষণপথ সৃষ্টি করে সেই ম্যাক্রোফেজটা মানে ক্ষণপথ সৃষ্টি করে যে ব্যাকটেরিয়ামটাকে গ্রাস করে ফেলছে সেটাকেই হচ্ছে অণুজীব ভক্ষণ বলা হয়। ফ্যাগোজম সৃষ্টি, ফ্যাগোজমটা হচ্ছে যে এই যে ক্ষণপথ, বিভিন্ন ধরনের ক্ষণপথ আছে, এই ক্ষণপথগুলোকে অগ্রভাগে অ্যাসিডে পরস্পর একত্রীভূত করে এবং সৃষ্ট যে ঝিল্লি বিশিষ্ট যে থলিকাটি থাকে সেগুলোকেই বলা হয় ফ্যাগোজম, মানে অর্থাৎ যে থলিটা তৈরি হচ্ছে। ফ্যাগোলাইসোজম সৃষ্টি, ফ্যাগোলাইসোজম হচ্ছে যে আবদ্ধ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে মানে এক ধরনের ঝিল্লি বা হাইড্রোলাইটিক যে এনজাইমগুলো আছে, এগুলো দুই একটা এনজাইম হচ্ছে লাইসোজোম নামক, যে বিভিন্ন কোষ মানে কোষাঙ্গাণু ইত্যাদি এগুলো সাইটোপ্লাজমিক দানা ফ্যাগোজমের ঝিল্লির মধ্যে লেগে যায় এবং একত্রিত হয়ে যায় এবং তখন একটা থলির যে আবেশটা ঘটে, মানে থলিতে যে পরিণত হয়, পরিপাক থলি যেটার ভিতরে সে গ্রাস করে ফেলছে, সেই গ্রাস করা থলিটাকে বলা হচ্ছে ফ্যাগোলাইসোজম। এরপরে আমরা আসি পরবর্তী অংশে, অর্থাৎ ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণ ও পাচন। ক্ষেত্রে দেখা যায় যে 2 ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ হচ্ছে এবং মিনিটের মধ্যেই সে ব্যাকটেরিয়ার চলন, রেচন, জনন সব মানে যাবতীয় যে কার্যবলী সেই কার্যকলাপগুলোকে রুদ্ধ করে দেয়, অর্থাৎ আটকে দিচ্ছে। এরপরের অংশ হচ্ছে অপাচ্য অংশ সহ ব্যাকটেরিয়ার অবশেষ, অর্থাৎ
যে অংশগুলা সে ভক্ষণ করতে পারলো না, অর্থাৎ হজম করার ফলে যে কিছু অংশ সাইটোপ্লাজমে প্রবেশ করতে পারে না, সেই পদার্থগুলো মানে ফ্যাগোজমে সাইটোপ্লাজমে শোষিত হয়ে যায়, অর্থাৎ সেগুলো সেখানেই শোষণ করে নেয়। বজ্র পদার্থ নিষ্কাশন, এই যে শোষিত অংশগুলো অর্থাৎ যেগুলো নাকি আমাদের আর কাজে লাগছে না, সেই অংশগুলো অন্যদিকে অর্থাৎ ম্যাক্রোফেজ উৎপন্ন যে বিষাক্ত ও অপাচ্য অংশ আছে সেগুলো ভাগ করে নতুন ব্যাকটেরিয়া ধ্বংসে তৎপর হয়। তো আমরা এটা একটু চিত্রের মাধ্যমে দেখে নিচ্ছি। আমরা এখন এক ধরনের এটা একটা ম্যাক্রোফেজ, অর্থাৎ এই আশেপাশে একটা ব্যাকটেরিয়াম আছে, সেই ব্যাকটেরিয়ামটার দিকে সে ধাবিত হচ্ছে। ধীরে ধীরে সেই ব্যাকটেরিয়ামটা তার গায়ের মধ্যে অর্থাৎ তার প্রাচীরের মধ্যে এসে লাগছে। এটা ফ্যাগোসাইটোসিসের একটা গহ্বর তৈরি করে নিচ্ছে, অর্থাৎ ক্ষণপদের মাধ্যমে সে তাকে একটা ঘিরে ফেলছে। আমরা দেখতে পারি এখানে একটা লাইসোজোম আছে। এই ফ্যাগোসাইটোস পদ্ধতিতে এই ব্যাকটেরিয়ামের সাথে এই লাইসোজোমটা একত্রে এসে একই ভবন হচ্ছে এবং পরবর্তী অংশে আমরা দেখতে পাই যে এই অংশটা একত্রিত হয়ে এটাকে অপাচ্য অর্থাৎ এখান থেকে ভেঙে তার অপাচ্য অংশগুলোকে বাইরে নিষ্কাশন করে দিচ্ছে। তো আজকের মতো এই ছিল আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সম্বন্ধে বর্ণনাটা। তো তোমরা বাসায় অবশ্যই এগুলা ভালো করে পড়ে নিবে এবং পরবর্তী অংশে আমরা তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টিবডির গঠন, বাকি অংশগুলো আমরা শিখে নিব। তো আজকে এখানে বিদায় জানাচ্ছি। সকলে সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকলে সুস্থ প্রতি নজর রাখবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে আশা করি। খোদা হাফেজ।